একটা কথা বলি প্রথমে, ঠিক একইভাবে বাংলাদেশ আন্তর্জাতিক আমাদের একই রকম গুরুত্বপূর্ণ একটা টপিক। বাংলাদেশ আন্তর্জাতিক আমাদের প্রথমেই জানতে হবে যে আমাদের কি পড়তে হবে। বাংলাদেশ আন্তর্জাতিকে আমাদের প্রথমেই জানতে হবে যে আমাদের কি পড়তে হবে, কিন্তু আমরা অনেকেই সেটা জানি না। না জানার কারণে আমাদের অনেক বড় একটা গ্যাপ থেকে যায় যে কি পড়ে যাব, কি পড়ে যাওয়া উচিত। হ্যাঁ, বাংলাদেশ আন্তর্জাতিকের বেশিরভাগ 50% টপিক একই থাকে, চেঞ্জ হয় না। আর প্রত্যেক বছর 50% টপিক চেঞ্জ হয়। ঠিক আছে, আমাদের হচ্ছে এই যে বাংলাদেশ আন্তর্জাতিক এই বিষয়গুলা, অনেকে সিলেবাস, অনেকে মুভিজ টুইজ, এইগুলা এইগুলা পরে আসলে আলটিমেটলি প্রশ্ন কমন করে না। টিচাররা ওই মুইজ ধরে প্রশ্ন করে না। প্রশ্ন করার সময় যদি ধরেন মুফিদ ভাই বা যদি ধরেন ইসরাত আপু বা আমাকে দায়িত্ব দেয়, আমি প্রথমে বুঝবো যে এই প্রশ্নগুলা তো বিসিএস, বিসিএস এর সাথে কানেক্টেড অনেকটা। তাহলে বিসিএস এ এই সংক্রান্তে বই আছে কোনটা বাজারে, আমি ওই যে দেখা গেছে যাদেরকে আছে তাদেরকে দায়িত্ব দিব যে তোমরা একটু কষ্ট করে বিসিএস এর সাম্প্রতিক কিছু বই নিয়ে আসো। এই যে বিসিএস এর কিছু বই আসলে আপনার প্রফেসর এসুরেন্স সুরাকল এগুলোই তো আসবে। এইগুলো আসলে প্লাস হচ্ছে সাথে দরকার কিছু সাবসিডি সাপ্লিমেন্টারি বই, যেমন হচ্ছে নাইমের বই আছে বা এই বইগুলা। তো আমরা এই জন্য আমি কাজ করছি যে এই টাইপের যতগুলা বই সবগুলা টপিক আমি একটু সামারি করে নিয়ে আসি। যদি আমি সামারির কাজটা শেষ করতে পারি না, বাংলাদেশ আন্তর্জাতিকে কিছু রিপিট হবে, এটা আমি হচ্ছে আপনাদের দেওয়ার আগে এটা আজকে রাতে বসে শেষ করে ফেলবো। সুতরাং আমাদের ইনশাল্লাহ টপিক খুঁজে বের করতে আমাদের আর সমস্যা হবে না। এটা বের করে ফেলতে পারলে আর উত্তরগুলা কোন বইয়ে আছে সেটা বের করে ফেলতে পারলে আমাদের হয়ে গেছে। তো যেহেতু টপিকটা আমি নিজে নিজের পরীক্ষা দেওয়ার মতো করে টপিক খুঁজে বের করে দিয়ে দিচ্ছি, আপনাদের আর এখন আর অসুবিধা নেই, টপিক খুঁজে বের করা লাগবে না, আপনারা শুধু উত্তরটা খুঁজবেন। উত্তরটাও আমি বইগুলোর নাম বলে দিচ্ছি, এই বইয়ে এই বইয়ে এই বই এগুলা পেয়ে যাবেন। আশা করি না পাইলে এরপর আমি তো আছি, আমি খুঁজে বের করে দিচ্ছি। ওকে, চলেন আমরা বাংলাদেশে যাই। বাংলাদেশে প্রথমে হচ্ছে ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থা এবং ঝুঁকি। বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ঝুঁকি। বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে অবস্থানটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান। বাংলাদেশের যে কৌশলগত অবস্থানটা, এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের হচ্ছে তিন দিকে ভারত হইলে আমাদের একদিকে আমাদের একটা বিশাল বড় জায়গা আছে, সেটা হচ্ছে সমুদ্র। বাংলাদেশের সমান প্রায় আহ আমাদের হচ্ছে আহ এটা 2,51,000 মাইল না কত জানা যাচ্ছে। আমাদের হচ্ছে সমুদ্র আছে আমাদের। আমরা হচ্ছে এই যে জায়গাগুলো হচ্ছে কি একটা বড় এরিয়া পেয়েছি। যেমন প্রথম লাইনটা শুরু হয়েছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ধিক্ষণে কৌশলগতভাবে অবস্থিত বাংলাদেশ এখন চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর কেন্দ্র পরিণত পরিণত হয়েছে। এটা এশিয়া ইউরোপ জার্নালে আসছে। এটার মানে কি, আমাদের যে ভৌগোলিক অবস্থাটা এত গুরুত্বপূর্ণ যে ভারত নিচে দিয়ে যেদিকে যেতে চায়, ওদের ভারত মহাসাগরের বাইরে বঙ্গোপসাগর ওই সাইডটাতে পুরাটাই হচ্ছে আমাদের, সে সরাসরি এদিকে আসতে পারতেছে। প্লাস হচ্ছে এইখানে এই বলয়ে মানে দেখেছি প্রশান্ত মহাসাগর, আটলান্টিকে ওরা ওদের ইয়ে আছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের এই দক্ষিণ চীন মহাসাগর, দক্ষিণ চীন সাগরের কাছে যেতে হলে, দক্ষিণ চীন সাগরের কাছে যেতে হলে আমাদের এরপরে হচ্ছে বঙ্গোপসাগর। ভারত ভারত মহাসাগরের দিকে যদি আপনার হচ্ছে দখল রাখতে হয়, তাহলে বঙ্গোপসাগর। এদিকে চীনকে থ্রেটে রাখতে হলে, তারপর হচ্ছে চীন ভারতকে থ্রেটে রাখতে হলে, মানে সবাই সবার কন্ট্রোল রাখতে হলে আমাদের এই যে ডেল্টা, আমাদের ডেল্টা মানে হচ্ছে যেটা অর্ধচন্দ্রাকার, আমাদের সব মানচিত্রে দেখবেন যে হচ্ছে আমাদের যে ইয়াটা, বাংলাদেশের যে সমুদ্র সৈকতটা কক্সবাজার, এটা হচ্ছে ডেল্টার মতো। এই যে ডেল্টাটা বা বদ্বীপ মানে অর্ধচন্দ্রাকৃতি, এই ডেল্টার অবস্থানটা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, যার কারণে হচ্ছে কি আমরা সমুদ্র অর্থনীতিতে আমরা ভবিষ্যতে আগায় যাব। কারণ আমাদের যখন ভিতর অর্থনীতি ফল করবে, তখন আমাদের সবটা অর্থনীতি চলে যাবে সমুদ্রের দিকে। সমুদ্র দিয়ে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব। আমাদের পর্যটন শিল্পের দিকে হচ্ছে চলে যাবে আমাদের নজর। সুতরাং সমুদ্রের সাথে সে সম্পর্কিত একটা বড় অর্থনীতির দিকে আমরা দাবমান হবো। তো আমাদের এই অবস্থানটা, তারপরে কৌশলগত অবস্থান কারণে আমেরিকা আমাদের এখানে আসতে চাইতেছে, রাশিয়া এখানে আসতে চাইতেছে, চীন আসতে চাইতেছে, সবাই এখানে ঘাঁটি করতে চাইতেছে। এটা আমাদের জন্য একটা বড় সত্য হচ্ছে, আমরা তাদের সাথে এখন দর কষাকষি করতে পারবো। সেই দর কষাকষি করতে গিয়ে ভারতকে আমরা একটা ট্যাকেলে রাখতে পারতেছি। আবার সাথে এটা একটা রিস্ক আছে। এটার জন্য আমরা অনেকের জন্য মানে অনেকের টার্গেটে পরিণত হয়েছে।
এই বিষয়গুলো নিয়ে ভূকৌশল অতিরিক্ত আমাদের কিছু পয়েন্ট বলে যায়। সমুদ্র পার বিস্তৃত অবস্থান আমাদের, হিমালয়ের নিকটবর্তী অবস্থান, তিন দিকে ভারত বিস্তৃত অবস্থান, সামুদ্রিক ও সামুদ্রিক অবস্থান, তারপর হচ্ছে সুনীল অর্থনীতির সম্ভাবনা, সমুদ্র বন্দরের সুবিধা, এগুলা এগুলা কিন্তু ঝুঁকি আছে। ব্যবহারের জমি স্বল্পতা, আমাদের ব্যবহারযোগ্য জমি স্বল্পতা কমে গেছে, কম আর কি। জলবায়ু পরিবর্তন হইলে আমরা খুব রিস্কে থাকবো। এরপর ওইখানে অলরেডিও হচ্ছে আমাদের লবণাক্ত পানি হয়ে শুরু হয়ে গেছে, পানির সমস্যা আছে, ভূরাজনৈতিক এবং ভূকৌশলগত দুর্বলতা। আমাদের নৌবাহিনী এতটা স্ট্রং না যে হচ্ছে আমাদের সীমান্ত গুলা সঠিকভাবে, বা বিজিবি এত স্ট্রং না যে হচ্ছে সীমান্ত গুলা সঠিকভাবে ওরা হচ্ছে কন্ট্রোল করতে পারবে। সুতরাং আমাদের কিছু দুর্বলতা আছে, ছোট আয়তন, প্রাকৃতিক প্রতিবন্ধকতা। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই সবকিছু মিলায় আমাদের ভূরাজনৈতিক বাংলাদেশের যে কৌশলগত অবস্থান, এবং এটা দিতে গেলে আপনারা হচ্ছে বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে এরিয়াটা, মানচিত্রটা, এটা আপনারা একদম দেখে গেছে অগাট থেকে বগাট থেকে যেরকমই হোক, আপনার একটা চিত্র এঁকে দিয়ে আসবে, দিয়ে নিচে 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 কোন জায়গায়, মানে বাংলাদেশটা কোন জায়গায়, ভারতটা কোন দিকে, মিয়ানমারটা কোন দিকে, বঙ্গোপসাগরটা কোন দিকে, বঙ্গোপসাগরের উপর শ্রীলঙ্কাটা কোন দিকে, তারপর হচ্ছে আহ ভারত মহাসাগরটা কোন দিকে, এরকম এরিয়া দিয়ে একটা কোন রকম একটা চিত্র এঁকে দিবে। বুঝতে পেরেছেন? পারবেন না? আমি শুধু এটা বলে গেলাম। এখন বেশি অনেক বিষয় আমি হচ্ছে একটু তার পড়ানোর সময় পাবো না, আমি শর্ট করে বলে যাচ্ছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা মানে কি? হ্যাঁ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের জনসংখ্যার সোনালী সময়। বাংলাদেশের জনসংখ্যা বা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যাচ্ছে 100 বছরে প্রায়, প্রতি 100 বছর পর পর হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একবার আসে। যতটুকু আমি দেখলাম, বা এটা একটু কম বেশি সময় হইতে পারে, তো 50-60 বছর পর পর বা 100 বছর পর পর হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসে। তো এই সময়টাতে হয় কি, যে ওই জেনারেশনটাতে, যেমন হচ্ছে আমাদের যারা জেনারেশনের আগে আমাদের দাদারা ছিল, দাদারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে দাদাদের বয়সী যারা তো মারা গেছে। তার মানে আমাদের এই জেনারেশনে বয়স্ক মানুষগুলা কমে গেছে। আর যারা আছে এরা মিডল বয়স্কতে রূপান্তরিত হচ্ছে। আবার এই দিক দিয়ে আমাদের যে জন্ম, মানে জন্মহার বৃদ্ধি হচ্ছিল, এটা কমে গেছে। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন 2-3জনের বেশি সন্তান থাকে না। হ্যাঁ, যেটা আগে 8-10 জন থাকে। অনেক ফ্যামিলিতে 7-8 জন, 4 জন, 5 জন, 10 জন এরকম থাকে। তো ব্যাপারটা হচ্ছে এখন 2-3জনের বেশি থাকে। তার মানে চাইল্ড চাইল্ড জেনারেশনটা নাই, কমে গেছে। ওল্ড জেনারেশনটা নাই, যারা হচ্ছে ডিপেন্ডেন্ট জেনারেশন। তার মানে কি, বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে কর্মক্ষম 14 থেকে 50-এর মধ্যে বয়স যারা হচ্ছে কর্মক্ষম। এই সময়টাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়টা হচ্ছে একটা জেনারেশনে, একটা দেশে 100 বছর পর পর একটা জেনারেশন। ওই জেনারেশনটা আসলে বয়সের হিসাবে, তখন হচ্ছে ওই দেশে অটোমেটিক উন্নয়ন হয়। বুঝছেন? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এরকম তসবি গোনা লাগে না, এমনি উন্নয়ন। এটা আসলে কোন সরকারের কারণে প্রত্যেকটা ছেলে যদি ওই যে কাঠের টুকরো টুকায় আনে, তারপর ওইখানে হচ্ছে কাঠের সাম্রাজ্য হয়ে যাবে। মানে সবাই কর্মক্ষম থাকে, তো ওই সময় ওই দেশের উন্নয়ন হবে। ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে যদি আপনি কাজে লাগান, তাহলে হচ্ছে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার হচ্ছে প্রশিক্ষণের দরকার হবে। আপনার হচ্ছে ওই আমাদের মাদক মুক্ত রাখতে হবে, আমাদের জেনারেশনটাকে যত্ন নিতে হবে, আমাদের হচ্ছে নতুন প্রজন্মটাকে করতে হবে, কর্মক্ষম করতে হবে, তাদেরকে কর্ম দিতে হবে, তাদেরকে সবকিছু নিরাপত্তা দিতে হবে, তাদেরকে সুন্দর পরিবেশ দিতে হবে, যেটা না দিতে পারলে ওই দেশ যে কোনো সময় ফলো করতে পারে, যেটা আমাদের অবস্থা। অনেকটা ওই রকম অবস্থায় আমরা আছি, যে আমরা আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কাজে লাগাইতে পারছি কিনা, এটা আপনার ব্যক্তিগত মতামত দেখবেন। আর অবশ্যই পড়াশোনা করে যাবেন এটার উপর। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং উত্তরণ, এটা বাংলাদেশের অর্থনীতি যতটা আছে, এটা একই জিনিস। আর বেশি বলবো না। স্বাধীনতার পর থেকে বর্তমান অবধি আর্থসামাজিক খাতে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা, ওই যে স্বাধীনতার পর বাংলাদেশের যে প্রত্যাশা, হ্যাঁ, আর হচ্ছে মানে প্রাপ্তি, ওইটাই এটার মধ্যে থেকে কানেক্ট হয়ে যাবে। বাংলাদেশের তৈরি পোশাক, এই যে রেডিমেড গার্মেন্টস, এটা নিয়ে হচ্ছে আপনারা একটু ইয়ে করবেন। এটা 46 BCS কিন্তু এসে গেছে। তারপর বাংলাদেশের আর্থনৈতিক সামাজিক প্রকাশে এই যে তৈরি পোশাক, এগুলো হচ্ছে মিক্সড হয়ে যাবে। এই দুইটা প্রশ্ন বারবার আলাদা করে আসবেন, দুইটা প্রশ্ন আমি মিক্সড করে ফেলবো। তাইলে আমরা তৈরি পোশাক বিষয়গুলো একটু দেখবো। পর্যটন শিল্প বলতে কি বোঝো? পর্যটন শিল্প ওই পর্যটন শিল্পের রচনার সাথে চলে যাবে।
তাহলে এটা আমরা মোটামুটি এর সাথে কানেক্টেড। ভবিষ্যতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জলবায়ুর উপর কি প্রভাব ফেলতে পারে? ওই যে জলবায়ুর পরিবর্তন, এইটার সাথে এটা কানেক্ট হবে। এটার সাথে আপনার হচ্ছে আহ আমরা অনেকটা মিলাই ওইভাবে করে নিব, নোট করে নিব। পরিবেশের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের ওই একই সাথে যাবে, জলবায়ু পরিবর্তন। তারপর হচ্ছে জ্বালানি নিরাপত্তা বলতে কি বোঝায়? জ্বালানি নিরাপত্তা বিধানে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ সংক্ষেপে বর্ণনা করুন। দেশের সীমিত প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমিয়ে কিভাবে জ্বালানি সমস্যার সমস্যা সমাধান, সরকার এই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? তাহলে জ্বালানি নিরাপত্তা এবং হচ্ছে আমাদের বিকল্প শক্তি, বিকল্প জ্বালানি, শক্তি, জ্বালানি শক্তির ব্যবস্থার বিষয়ে। সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি বিষয়ে আমাদের হচ্ছে যে রচনাটা আছে সেটাকে আমরা কানেক্ট করতে পারবো। সম্প্রতি জাতিসংঘের সদর দপ্তর অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টার দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাব সমূহ উল্লেখপূর্বক রোহিঙ্গা সমস্যার সমাধানে বর্তমান সরকারের পদক্ষেপগুলো তুলে ধরবে। আমরা আসলে আগের রচনাটাতে শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী যে ইয়াগুলা ছিল, পদক্ষেপ গুলো আমরা সবাই নোট নিয়ে রাখছি। তো এইবার ওই পদক্ষেপ গুলা আপনারা সরাসরি এভাবে না দিয়ে আপনারা যে বাংলাদেশ সরকারের পদক্ষেপ ছিল, ওই পদক্ষেপ গুলো যদি পরীক্ষাতে দেখানো কয়েকটা, তবে ওইখানে কোনো সরাসরি ব্যক্তির পদক্ষেপ দিবেন না, দিবেন হচ্ছে বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ ছিল। পূর্বের পদক্ষেপ গুলা যদি পরীক্ষাতে লিখেন তখন দেখাবেন, সব লিখবেন শুধুমাত্র ওইটা হবে কোনো ব্যক্তি নামে না, বাংলাদেশ সরকারের পদক্ষেপ নামে ওইভাবে দেখাই দিবেন। তাইলে হচ্ছে এটা আমাদের নিউট্রালাইজ হয়ে যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো দিবেন। আর এখানে অবশ্যই প্রধান উপদেষ্টার যে প্রস্তাব গুলো আসছে, এটা আমাদের পরীক্ষাতে একদম সরাসরি নাম স্পেসিফিক করে পরীক্ষাতে লিখবেন। ওকে, এগুলা আপনারা কোথায় পাবেন? এগুলো তো আমি বুঝছি যে হচ্ছে স্টুডেন্টস ডাইজেস্ট না পাইলে ওই যে ইউনিকের যে বইটা আছে, তার যে বইগুলা সেই বইগুলোর ভিতরেই পেয়ে যাবেন। যদি কোনোটা না পান তাহলে হচ্ছে আপনারা চেষ্টা করবেন আর কি গ্রুপে পোস্ট দিতে, যে যার কাছে আছে সে একটু শেয়ার করবেন। পররাষ্ট্রনীতি কাকে বলে? পররাষ্ট্রনীতি নিয়ে সকল বই খুব সুন্দর আলোচনা আছে। পররাষ্ট্রনীতির মূলনীতি গুলা কি কি, উদ্দেশ্য কি কি, দুর্বলতা কি, সীমাবদ্ধতা কি, হ্যাঁ, পররাষ্ট্রনীতির মূল এগুলা, পররাষ্ট্রনীতি সম্পর্কিত এই প্রশ্নগুলা আমি সামারি করে ফেলবো, তাহলে পররাষ্ট্রনীতি সম্পর্কিত আমার একটা প্রশ্ন আসতে পারে। পররাষ্ট্রনীতি প্রণয়নের নিয়ামক সমূহ কি কি, এগুলা দিয়ে যে মানে আমি হচ্ছে কি ওই যে ওই যে প্রশ্নগুলো সব একসাথে করে নিই। তো দেখা গেছে যে আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা একটা প্রশ্ন সাজাবো, প্রত্যেকটা টপিকের উপর সর্বোচ্চ একটা বা দুইটা প্রশ্ন করে সাজাবো। গণতন্ত্র সফলতার জন্য ক্ষমতাসীন দলের সহনশীলতা এবং বিরোধীর বিরুদ্ধে দায়িত্বশীলতা, মানে দায়িত্বশীল ব্যবহার করা প্রয়োজন। ওই যে এটা আমরা একটু আগে বললাম না, রাজনৈতিক সংস্কৃতি, ওই রাজনৈতিক সংস্কৃতি রচনাটার সাথে এটা কানেক্টেড। এটা এটার সাথে এটা সেম। রাজনৈতিক দল সমূহের মধ্যে সহিষ্ণুতা, এগুলা সমালোচনার অভাব, আলোচনার অভাব, এগুলা হচ্ছে ওটা ওই প্রায় একটা সাথে যাবে। পিআর কি? আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা যেহেতু সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন আলোচনার বিষয়, এটা আপনার একবার করে যাবেন। এটা একবার দুইবার ভালো করে পড়ে যাবেন, কারণ আধুনিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর এর বিষয়টা যেহেতু খুব আলোচনা হচ্ছে, আসতেই পারে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করবে। এটা নিঃসন্দেহে নির্বাচন কমিশনের ভূমিকা আছে, যেটা আমরা আগে, যেটাকে আমরা হচ্ছে নখদন্তহীন প্রতিষ্ঠান হিসেবে মনে করতাম, সেটা আমরা হচ্ছে এখন গুরুত্ব দিয়ে পড়বো আর কি। ওকে, এলডিসি, এলডিসির বিষয়টা তো আমরা হচ্ছে অলরেডি রচনাতে আছে, এটার সাথে এটা কানেক্ট করে পড়ে নিবেন এলডিসির বিষয়। নারীর উন্নয়নের উদ্যোগগুলো, নারীর ক্ষমতায়ন, ওই রচনার সাথে ওই রচনার সাথে এটা কানেক্ট হবে। তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, আপনারা বলতে পারেন, ভাই এগুলো কি আপনি রচনা থেকে কানেক্ট করে নিয়ে আসছেন? না না, এই যে এই টেকনিকটা ধরতে পারলে আপনাদের হয়ে যাবে রে ভাই। ওই রচনার সাথে যে টপিক গুলো কানেক্ট, এগুলোই আমাদের বাংলাদেশের সাথে কানেক্ট, বাংলাদেশ বিষয়ের সাথে কানেক্ট, এগুলো আমরা একটু ব্যালেন্স করে পড়লেই হবে, যে এই টপিকের সাথে ওই টপিকটা আমরা কানেক্ট করে পড়লে একেবারে আমরা চালাতে হবে না। এরপরে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, এগুলা ওই রচনার সাথে কানেক্ট করে দিবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন, ভারতের ভূমিকা কি ছিল, এটা সব বই ভালো করে দেওয়া আছে, এটা করবেন। তারপর হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে যুক্তরাষ্ট্র আমাদের বিরোধী ছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল, চীন বিরোধী ছিল, ভারত পক্ষে ছিল।
তো এইগুলো আমরা একটু দেখে নিব আর কি। বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সবগুলোই ছিল আমাদের বঞ্চনা। এখানে ডেটা দিতে হবে প্রচুর, এই প্রশ্নটা অ্যান্সার করতে গেলে প্রচুর ডেটা দিতে হবে। হ্যাঁ, সামাজিক ভাবে কিভাবে ওরা বঞ্চিত করতো, ডেটা। রাজনৈতিক ভাবেও আমাদের কয়টা আসন দিত, ওরা কয়টা আসন দিত, ডেটা। চাকরি ক্ষেত্রে ওরা আমাদের কি পরিমাণ চাকরি কোটা রাখছিল, ওদের কি পরিমাণ ছিল, ডেটা। অর্থনীতি ক্ষেত্রে তারা আমাদের কি কোনটা কত দিত, মানে দেশের কর ট্যাক্স যেটা আদায় হতো সেটা তো রাষ্ট্র পরিচালনার জন্য বাজেট, পুরো আমাদের ওদের কত ডেটা। এই ডেটা গুলা দিবেন আর কি। 71 সালের মুক্তিবাহিনীর পরিচালিত গেরিলা যুদ্ধে লাগবে না। বাকশালের গঠন, উদ্দেশ্য, পরিণতি একটু দেখতে পারেন, এটা আসলে একটু ডিফারেন্ট প্রশ্ন, বাট একটু দেখা উচিত, একবার না দিকে যায় না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট তাৎপর্য, এটা আসলে সিপাহী জনতার অভ্যুত্থান যেটাকে বলা হয়। এটা আগে গুরুত্বপূর্ণ ছিল না, ইদানিং একটু গুরুত্বপূর্ণ হয়েছে, যেহেতু একটা গভর্নমেন্টের প্লট চেঞ্জ হতে যাচ্ছে। তো এই জায়গাটা আপনারা একটু জেনে যাবেন যে আসলে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, হ্যাঁ, সিপাহী জনতার অভ্যুত্থান যেটা, এটা আসলে ওই সময় 7ই নভেম্বর মেবি, এই সময় কি হয়েছিল, কি ঘটনা ছিল এর সাথে সংকল্পকারী, যেটা কি ছিল। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান একটু এই জিনিসটা একটু দেখে যাবেন, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। কারণ যদি চলে আসে, যদি চলে আসে একটু দেখে যাবেন, জুলাই সনদটা একটা আলোচনার সাথে চলে আসবে। ছাত্র অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক মেরুকরণ, এটা ওইদিকে ওই রচনাগুলোর সাথে অনেকটা কানেক্ট হয়ে যাবে। এখানে কিছু টিকা আছে, টিকাগুলো আসলে আলাদা তেমন কিছু না, এর মধ্যে বিষয় একটু চোখ বলা যায়। বৈদেশিক সম্পর্কের উন্নয়নে বর্তমান সময়ে যে সরকারের গৃহীত পদক্ষেপ গুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে আমাদের বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক উন্নয়নে। বর্তমান যে সরকার, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার কি কি পদক্ষেপ, এটা হয়তো আলাদা করে এভাবে প্রশ্ন আসবে না। এটা হচ্ছে আমাদের কোন একটা প্রশ্নের ভিতরে এটা চলে আসবে। বুঝতে পারছেন? ছাত্র জনতার অভ্যুত্থান, 1990 অংশগ্রহণ, 24-এ প্রত্যর্পণ, এর পরিণতি, অভ্যুত্থানের পরিণতি ও নতুন বাংলাদেশ সম্পর্কে আলোচনা করুন। এগুলা অলরেডি ওইখান থেকে আসছে, ঘুরে ফিরে এক জায়গা থেকে আসছে। ফেসিজম, ফেসিবাদ কি, ফেসিবাদ রোধী করণীতি, এটা একটু কনসেপ্ট একটু রাখবেন মাথার মধ্যে। এটা আপনারা চাইলে বানায় লিখতে পারবেন, বাট বানায় লিখবেন কোন একটু পড়ে যাবেন। এগুলা পড়তে আপনার 5-10 মিনিটের বেশি সময় লাগবে না, তো এগুলো আপনি টান আমরা টেনে টেনে পড়ে যাবেন। শুরু শুরু করে চাইলে হচ্ছে 2-3টা ডাটা নিয়ে নিলেন। তারপরে হচ্ছে জুলাই আন্দোলন বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এগুলা শুধু শুধু কিছু উত্তর আছে। জেনারেশন জেড, তারপর হচ্ছে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এর আসিয়ান যুক্ত হওয়ার সম্ভাবনা, ওই চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করে, আসিয়ান, এগুলা কিছু জিনিস আছে। আর এখানে কিছু কিছু বিষয় কি আছে, কিন্তু অনেকগুলো রিপিট প্রশ্ন আছে, আমি রিপিট এড়াই দিতে চাই। রোহিঙ্গা সংকট পড়ে গেছি, এআই, এআই তো অবশ্যই আমরা পড়বো, এআই বিষয়টা নিয়ে পড়বো। স্টার্লিং বাংলাদেশ হচ্ছে সম্ভাবনা, হ্যাঁ, স্টার্লিং ইন্টারনেট বাংলাদেশ, এটা একটু পড়বো। বুঝতে পারছেন? তারপর কূটনীতি, শুধু রাষ্ট্রীয় সম্পর্ক না, এগুলো কূটনীতি আর পররাষ্ট্রনীতি একসাথে চলে যাবে। জাতীয় ঐক্যমত্য, এগুলো হচ্ছে ইয়াতে চলে আসবে। আপনারা দেখেন আমাদের বাণিজ্য কূটনীতি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাণিজ্য কূটনীতি নিয়ে আমাদের কিছু বিষয় দেখতে হবে। তারপরে বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ চীনের মধ্যে যে সম্পর্ক, ভারত বাংলাদেশ ও চীনের মধ্যে যে ধরনের সম্পর্ক বজায় রাখা সম্ভবপর বলে আপনি মনে করেন, মানে এটা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যালেন্স করা চীনের সাথে এবং ভারতের সাথে, এটা আমরা কি করতে পারতেছি কিনা বা করা সম্ভব কিনা, এই জিনিসটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। সাইবার সুরক্ষা আইন 2025, দেখা গেছে যে আগে বাংলাদেশ বিষয় হয়েছে ওই নতুন সাইবার রিলেটেড আইন বলে, ওই আইনটার বিষয়ে একটু ডেটা পরীক্ষাতে আসতো, এটা ভারতের তোমাতে আসছে আর কি। তো আপনার কোন একটা আইন সম্পর্কে নতুন হলে এটা নিয়ে আসলে প্রশ্ন আসতো। তো এবার সাইবার অধ্যাদেশটা সম্পর্কে একটু করে যান, যে সাইবার সম্পর্কে অধ্যাদেশের মূল বিষয়বস্তু গুলা, ঠিক আছে। বাংলাদেশের শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, এই প্রশ্নগুলা দেখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সকল প্রশ্ন আমরা একসাথে করে ফেলবো। তারপর হচ্ছে মানে মুক্তিযুদ্ধের সকল প্রশ্ন আমরা একে অন্যের করে একটা প্রশ্নে নিয়ে আসবো। তো আমি এই কাজটা শেষ করতে পারি না, কিন্তু আমি হচ্ছে আপনাদের পড়াই দিয়ে যাচ্ছি এই জন্য যে দেখেন ঘুরে ফিরে আমরা যে টপিক আলোচনার জন্য মার্ক করছি, আমাদের প্রশ্ন মোটামুটি এই এরিয়ার ভিতর থেকে আছে।
আমাদের বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য যে রচনার টপিক গুলো মার্ক করছি, ঘুরে ফিরে বাংলাদেশ আন্তর্জাতিক টপিকও অনেকটা এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার এগুলো আমরা পড়ছি। আর আমি মোটামুটি অন্তর্বর্তীকালীন ও তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য, এগুলা বেসিক কনসেপ্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কি বোঝেন, এর প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি বাতিল সম্পর্কে আলোকপাত করুন। আর এটা নিয়ে বিস্তারিত অলরেডি জাজমেন্ট আসতেছে, রায় আসতেছে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে, সেটা আপনারা এটার সাথে ডাটা অ্যাড করে দিবেন। আর এই তিস্তা পানি বন্টন চুক্তি, আগে ভারত বিরোধী প্রশ্ন আসতো না, এখন ভারত বিরোধী প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সুতরাং একটু এগুলা দেখবেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয় নিয়ে। বাংলাদেশ বিষয় বলে নিয়ে দেখেন অনেক কিছু আমাদের রচনার সাথে কানেক্টেড। এখন দেখা গেছে কিছু রিপিটেড কোয়েশ্চেন আসছে, যেহেতু আমরা বিভিন্ন বই থেকে প্রশ্নগুলো কালেক্ট করছি, করে এক জায়গায় রাখছি, এই জন্য রিপিটেশন দেখাচ্ছে। আমি যেটা করব, আমি হচ্ছে রিপিটেশনটা কেটে দিয়ে সবগুলা প্রশ্নকে, যেমন দেখা গেছে যে একই বিষয়ের উপর বিভিন্ন আঙ্গিকের প্রশ্নগুলো এক জায়গায় করতে করলে আপনার ওই প্রশ্নগুলো উত্তরগুলো নোট করলে আপনার হচ্ছে একটা ইয়ে হয়ে যাবে, সামারি হয়ে যাবে। আশা করি যে এর বাইরে বিভিন্ন বই দেখতে যে টপিকগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু আমি বলবো না আমারটা এক্সক্লুসিভ। আপনারা এতে ব্যাটার কোনো সোর্স পাইলে সেটা পড়াশোনা করে নেন। আর ওকে, বাংলাদেশ বিষয়ে বলি না, কোয়েশন আছে, এরপর আমি আন্তর্জাতিক বিষয় বলি। বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি না, আপনাদের একটা কোয়েশন আছে? যদি না থাকে তাহলে হচ্ছে আমি আন্তর্জাতিক বিষয়গুলিতে যাই। আন্তর্জাতিক বিষয়গুলিতে আমি আসলে মোটামুটি কিছু গুছাই ফেলছি, আর কিছু বাকি আছে। এই জন্য আমাদের এখানে রিপিটেশনটা একটু কম থাকবে। দেখেন, আন্তর্জাতিক বিষয়গুলিতে আমি যেটা করছি, যে আমাদের হচ্ছে আহ আমি টপিক ভিত্তিক আলাদা করে গেছি। যেমন হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য ইস্যু, আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি, দক্ষিণ এশিয়া ইস্যু, তারপরে হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি বাংলাদেশ, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও বিশ্ব পরাশক্তি ইস্যু, হ্যাঁ, বেবি। এইগুলোর ভিতরে আমি হচ্ছে সবগুলো প্রশ্নকে একটা মানে ইয়াতে নিয়ে আসি। যেমন হচ্ছে আমি যদি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা বলি, তাহলে দেখবো বিমস্টেক, সার্ক, তারপর হচ্ছে ওয়াইসি, তারপর দেখবো আরসিইপি, হ্যাঁ, আরসেপ, তারপর হচ্ছে ইউএন চার্টার মানে জাতিসংঘ, তারপরে দেখবো নেটো, কোয়াড, অকাস, আইএমএফ, হ্যাঁ, তারপর ডব্লিউ টু, ব্রিক্স, G20, ওপেক। তাহলে এইগুলো হচ্ছে ওপেক প্লাস। এগুলো হচ্ছে আমাদের সংগঠনের প্রশ্ন, আমাদের বিশ্বের যে আন্তর্জাতিক সংগঠন, আমাদের সাথে আন্তর্জাতিক সংগঠন সম্পর্কিত এই প্রশ্নগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। কেমন? যেমন বিমস্টেক। বিমস্টেক হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, তাইওয়ান, এরকম করে হচ্ছে কিছু দেশ আছে। সেই দেশগুলোর লক্ষ্য কি, উদ্দেশ্য, এগুলো আপনারা বেসিক বইয়ে পেয়ে যাবেন। এর কার্যক্রম আরো গতিশীল করার ক্ষেত্রে বর্তমান চেয়ার হিসেবে, মানে বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ হিসেবে কি কি পদক্ষেপ নিতে পারে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ, সুতরাং বাংলাদেশ থেকে হচ্ছে কি কি বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়। তো এটা হচ্ছে বিমস্টেক। এখন বলতেছে যে এই বিমস্টেকটাতে দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, যে আমাদের যে দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ার দেশগুলো মিলে একটা যুদ্ধ। এখন একটা প্রশ্ন এসেছে, বিমস্টেকের গুরুত্বটা কি? বিমস্টেক কি সার্কের বিকল্প হতে যাচ্ছে? আমাদের যে একটা দক্ষিণ এশিয়ার আরেকটা সংস্থা ছিল সার্ক, হ্যাঁ, তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই যে আমাদের একটা যে সার্ক ছিল, সেই সার্কটার বিকল্প হিসেবে কি বিমস্টেক আসতে যাচ্ছে? এটা হচ্ছে একটা প্রশ্ন, এইগুলো আপনার সাথে আসতেই পারে। তো এইটা হচ্ছে আপনার ওই ইয়া থেকে বেসিক্যালি এই শুরু কাজ। আর এটার সাথে নাইমের বইটা আপনারা এটাতে গুরুত্ব দিবেন, নাইমের যে বেসিক ভিউ বইটা আছে এটার সাথে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডেটার জন্য ইম্পর্টেন্ট। সার্ক পুনরুজ্জীবিত, এখন আমরা সার্কের দিকে গুরুত্ব দেব এই জন্য যে সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়াউর রহমান। যেহেতু জিয়াউর রহমানের ছিল, সেক্ষেত্রে সার্ক সম্পর্কিত প্রশ্ন আমাদের আসতে পারে। বিমস্টেক সার্ককে মানে অতিক্রম করে যাচ্ছে, বাট সার্কটাকে কি আমরা ঠিক করার কোনো সুযোগ নাই? সার্কটাকে কি আরো ইমপ্রুভ করা যায় কিনা? সার্ক পুনরুজ্জীবিত করতে কি কি চ্যালেঞ্জ বাকি আছে?
সার্ক পুনরুজ্জীবিত হলে আঞ্চলিক অনিষ্টের সমস্যার সমাধান কি সম্ভব? সার্কের ব্যর্থতা এবং উত্তরণের উপায়। মানে সার্কটা অনেকটা ফল করার কারণে বিমস্টেকটার আবির্ভাব হয়েছে। ব্যাপারটা হচ্ছে এমন অনেকটা। আর সার্কের বিষয়টা তো হচ্ছে সার্কের পাকিস্তান ভারতের একটা যে ঝামেলাগুলা, ঝামেলার জন্য সার্কটা হচ্ছে একটিভ হইতে পারে না। কারণ এখানে ভারত পাকিস্তানের মধ্যে সার্ক নিয়ে সার্কে একটু ঝামেলা শুরু হয়ে যায়। তো এইখানে একটা ব্যাপার থাকে। ওকে। তো সার্কের পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা, বা সার্কটাকে ইমপ্রুভ করা যায় কিনা, এই সম্পর্কিত এখানে প্রশ্ন আছে। 3 নাম্বারের অথবা যে প্রশ্নটা, এটা দুইটার প্রশ্নের উত্তর একই। এটা বিকল্প হিসেবে এটা প্রশ্নটা। ওকে, তাহলে বিমস্টেক সার্ক গেল। এখন আমরা যাই ওআইসি। ওআইসির মেইন প্রশ্নই একটা, আপনি কি মনে করেন যে মুসলিম বিশ্বের স্বার্থ সংরক্ষণে ওআইসি সফল হয়েছে? আমরা তো মনে করি না, অনেক ক্ষেত্রে মনে করি না। হ্যাঁ, মুসলিম বিশ্বের স্বার্থ কি? হ্যাঁ, আর ওআইসি কি? ওআইসি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম বিশ্বের আর্থসামাজিক উন্নয়ন এবং হচ্ছে স্বার্থ রক্ষায়। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে ওআইসির ভূমিকা করুন। তারপর হচ্ছে ওআইসি প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? ওআইসির সফলতা ব্যর্থতা দেখি আমরা। হ্যাঁ, আপনি কি মনে করেন যে মুসলিম স্বার্থ রক্ষায় আপনার হচ্ছে ওআইসি সফল হয়েছে? এই বিষয়গুলো ওআইসি পুরো সংস্কার প্রয়োজন মনে করেন কিনা, কিভাবে সত্য প্রয়োজন মনে দেখছেন আপনি? এগুলো ওআইসি। আরসিইপি। হ্যাঁ, আরসিইপি আমি বেসিক্যালি বলে দিই, এটা হচ্ছে আরসিইপি হচ্ছে একটা আমেরিকা জোটের একটা সংস্থা, আমেরিকা সংক্রান্ত জোটের। এটাতে হচ্ছে আপনার আহ আরসিইপি কি আমেরিকা সংক্রান্ত সংস্থা না? আপনারা কি কেউ পড়ছেন আরসিইপি সম্পর্কে? আমি পড়ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে আরসিইপি যে আমেরিকা সংক্রান্ত সংস্থা না কোয়াডকাসের বিকল্প। আরসিইপি এটা আসলে কোন দেশ সংক্রান্ত সংস্থা? আমেরিকা না চাইনা সংক্রান্ত? হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমাদের ওই যে ওই ইয়ে করলো না, ওই দিক দিয়ে আমেরিকা কুয়াড অকাস এগুলা করতেছিল, তখন ওইটাকে হচ্ছে ব্যাট দেওয়ার জন্য এইগুলার সাথে, বা আমেরিকা আরো কিছু সংস্থা করতে চাচ্ছিল, অর্থনৈতিক সংস্থা। হ্যাঁ, তো আমেরিকার অর্থনৈতিক যে ইয়েগুলা, সংস্থাগুলা, এগুলাকে বিট করার জন্য চায়না, আবার চায়না 10-15টা দেশ নিয়ে এইদিকে আরসিপি গঠন করে ফেলছে। হ্যাঁ? এখন ব্যাপারটা হচ্ছে আরসিপি তে বাংলাদেশকে আসার জন্য চায়না চাপ প্রয়োগ করতেছে। এখন বাংলাদেশ এখানে কি করবে? বাংলাদেশ যদি চায়নার এই ঢুকে যায়, তাহলে আমেরিকা অনেক ক্ষেত্রে শুল্ক বাড়াই দিবে। আমেরিকা আবার অনেক ক্ষেত্রে তাকে, বাংলাদেশকে মানসিক মানে হচ্ছে মেন্টালি প্রেশার চাপ প্রয়োগ করবে। হচ্ছে যে এটা তুমি এখানে কিভাবে গেছো, বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিবে। আবার যদি না যায়, তাহলে চায়না এদিকে একটা প্রেশারে ফেলে রাখবে। তো এই যে জায়গাটাতে বাংলাদেশের একটা পজিশন নেওয়া, এটাই মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অঞ্চলে ভূরাজনীতি ও অর্থনীতিতে আরসেপের কোন ধরনের প্রভাব ফেলতে পারে কিনা, এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রাসঙ্গিকতাটা কতটুকু? হ্যাঁ, বাংলাদেশ তো অবশ্য মানে এখানে করবে না, জয়েন করবে করবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের ক্ষেত্রে জাতিসংঘকে আপনি মনে করেন সফল হয়েছে? জাতিসংঘের সফলতা কি? হ্যাঁ, জাতিসংঘকে আপনি সংস্কার করার প্রয়োজন মনে করতে পারেন কিনা, বা এটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী দ্বন্দ্ব সম্পর্কে আসলে জাতিসংঘের ভূমিকা কি? জাতিসংঘ হতে কি বেটু ক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রয়োজন আছে মনে করেন কিনা? এটাই হলো মূলত আমাদের জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন আসতে আসতে পারে। ওকে, নেটু কি? নেটু তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা এই টাইপের। এখন ব্যাপারটা হচ্ছে নেটু কি? নেটু আমরা জানি যে আমেরিকার সাথে ইউরোপের দেশগুলোকে নিয়ে যে হচ্ছে একটা সামরিক সংস্থা, সেটা হচ্ছে নেটো। নেটু, আপনি কি মনে করেন নেটু তার উদ্দেশ্য পূরণের কার্যকর ভূমিকা রাখছে? নেটু মূলত হচ্ছে অনেকটা আমেরিকার সাথে সার্ভ করতেছে, তাদের মূল উদ্দেশ্য থেকে অনেকটাই করে গেছে। রাশিয়া নেটু দ্বন্দ্ব সম্পর্কে লিখুন, যেটা আমরা নেটুর এক্সপানশন, নেটোর এক্সপানশন বিশ্ব রাজনীতির সম্মুখে কোন দিকে ইঙ্গিত দেয়? তো নেটো এক্সপানশন সম্পর্কে আপনার বিভিন্ন বইয়ে আলোচনা আছে, পড়বেন। নেটোর এক্সপানশন, নেটো হচ্ছে যে নতুন নতুন দেশ প্রবেশ করানো, নতুন নতুন দেশ নেওয়ার চেষ্টা করা, কিন্তু নতুন নতুন দেশ যুক্ত হয়েছে, এটাতে অ্যাড হইতেছে। নেটোতে আগে ছিল কিছু সীমিত দেশ, এখন নতুন নতুন দেশ যুক্ত হইতেছে। এভাবে যে যে দেশ হইতেছে সেই সেই দেশগুলাতে
নেটোর সদস্যরা যাইতেছে। নেটোর সৈন্য গেলে দেখা গেছে যে নেটোর কোনো দেশ যদি এক দেশ আক্রান্ত হয়, অন্য দেশরা এখানে হচ্ছে মানে নেটোর হচ্ছে ওই মানে নেটোর ওইখানে হচ্ছে তারা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত ওইখানে গিয়ে আক্রমণ করে। এই যে নেটো সংগঠন বিশ্ব রাজনীতিতে আসলে কোন দিকে যাচ্ছে, এটা মূলত আমেরিকা কেন্দ্রীয় সংস্থা হয়ে যাইতেছে কিনা, নেটোর ব্যাপারগুলো এগুলো একটু বিষয় দেখতে হবে। কোয়াড অকাস নেটোর মতোই অনেকটা কাজ করতেছে। এটাও আমেরিকার বিভিন্ন ইয়ার সাথে হচ্ছে জোট, সামরিক জোট বলতে পারেন। তারা বলতে পারেন যে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভূ রাজনৈতিক জোট। এই ব্যাপারটা হচ্ছে মেইনটা হচ্ছে ওই তাদের জোট বড় করা, আমেরিকার হচ্ছে রাশিয়া চায়নার বিরুদ্ধে জোট বড় করা। এগুলোর মূলত অকাস, কোয়াড, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন জোট। আপনি ওই যে একটা প্রশ্ন হচ্ছে কোয়াডের ভূ রাজনীতি এবং হচ্ছে জোট, কোয়াডের এই জোটটাকে এশিয়ান নেটো বলা যাবে কি? বা অকাশ যে করতেছে সেটা বৈশ্বিক মেরুকরণ কোন দিকে নিয়ে যায়? এগুলো হচ্ছে আপনার অনেকটা সামরিক জোটের মতো অকাশ, কোয়াড। এগুলো এই জন্য নেটোর সাথে আমি এই প্রশ্নগুলো রেখে দিচ্ছি, হ্যাঁ। নেটো, কোয়াড, অকাশ এগুলো হচ্ছে আমেরিকা সংক্রান্ত বিভিন্ন জোট। এরপর হচ্ছে আইএমএফ। আইএমএফ কিন্তু হচ্ছে আইএমএফ আমাদের উপকার করার নামে আসলে কিভাবে শোষণ করছে। আইএমএফ বিভিন্ন ঋণ দানের শর্ত দেয় এবং সেগুলা সংকট উত্তরণে ঋণের ভূমিকা আসলে বেসিক্যালি তারা বিভিন্ন সময় আমাদের সে করে থাকে, কিন্তু বিভিন্ন মানে এই ঋণ দানের শর্ত হিসেবে বিভিন্ন সময় ওরা আমাদের রাজনীতিতে প্রভাব খাটায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আইএমএফ এর বিভিন্ন ঋণ দানের শর্ত এবং সেই সাথে আমাদের সংকট, ওই যে ঋণ দেন দিয়ে আমাদের যে সংকটে ফেলে দেয় সেটা থেকে উত্তরণ পর্যন্ত আইএমএফ থেকে সর্বোচ্চ ঋণ নিচ্ছে কোন দেশ, এগুলো শ্রীলঙ্কা বা বিভিন্ন দেশ আছে, এগুলো একটু দেখবেন আর কি। এদিকে আছে ডব্লিউটি, ডব্লিউটিও, মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। এটার সাথে ওপেক প্লাস কি, G20, ব্রিক্স, এগুলো একটু করে নেবেন, এগুলো বেসিক বিষয়। এগুলো আসলে আমি ওইভাবে আর পড়াতে চাচ্ছি না। আমি এখন যেমন মধ্যপ্রাচ্য ইস্যু যাওয়ার আগে আমি আরেকটা নতুন করে লিঙ্ক দিচ্ছি, আপনারা ওই লিঙ্কটাতে জয়েন দিবেন, একটু দ্রুত জয়েন